নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদেরকে গল্পের জগতে নিয়ে যাব বলে। আজকের গল্পটি একটু অন্যরকম হতে চলেছে। কিছু ভয়, কিছু রহস্য, কিছু মজা, সব মিলিয়ে আশা করছি গল্পটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 12 সেপ্টেম্বর 1894 এবং মৃত্যু 1 নভেম্বর 1950। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় তথা বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্প, মধুসুন্দরী দেবীর আবির্ভাব। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে। হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই, সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাইবার লোভ সম্বরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হরেশীয় ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধৃত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাহিরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতার অস্তিত্বে আদেও বিশ্বাসবান নহেন, তিনি এ গল্প না হয় নাই পড়িলেন। ভূমিকা রাখিয়া এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা দেখিয়া ধর্মতলা দিয়া ফিরিতেছিলাম। মোহনবাগান হারিয়ে যাওয়াতে মনও প্রফুল্ল ছিল না। কি আর করি, ধর্মতলার মোড়ের কাছেই মঠ লেনে। নামটা মনে নেই, তবে বাড়িটা চিনি। তারানাথ জ্যোতিষীর বাড়ি গেলাম। তারানাথ একাই ছিল। আমায় বলিল, এসো এসো হে, দেখানি বহু কাল, কি ব্যাপার। কিছুক্ষণ গল্পগুজবের পরে উঠিতে যাইতেছি, এমন সময় ঘোর বৃষ্টি নামিল। তারানাথ আমায় এ অবস্থায় উঠিতে দিল না। আমি দেখিলাম বৃষ্টি হঠাৎ থামিবে না। তারানাথের বৈঠকখানায় বসিয়া আমরা দুজন। বৃষ্টির সময় মনে কেমন এক নির্জনতার ভাব আসে। বৃষ্টি না থাকিলে মনে হয় শহরশুদ্ধ লোক বুঝি আমার ঘরে আসিয়া ভিড় করিবে। কেহ না আসিলেও মনের ভাব এইরূপ থাকে, কিন্তু বৃষ্টি নামিলে মনে হয় এ বৃষ্টি মাথায় কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের ঘরে বসিয়াও সেদিন মনে হইল আমরা দুজন ছাড়া সারা কলিকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলাইয়া গেল। এদিকে সন্ধ্যাও নামিল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলিবার ও শুনিবার প্রবৃত্তি উভয়েরই জাগিল। ঘোর বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় পরাজয়, ল্যাংড়া আম অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার, চৌরঙ্গীর মোড়ে ওবেলাকার বাস দুর্ঘটনা প্রভৃতি নানারূপ কথা বলিতে বলিতে হঠাৎ কোন সময় নারী প্রেমের প্রসঙ্গে আসিয়া পড়িলাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হইলেও সুখদেব যে নয়,
বা কোনো কালে ছিল না, এ কথা পূর্বের গল্পটিতে বলিয়াছি। আশা করি তাহা আপনারা ভোলেন নাই। নারীর সঙ্গে যে বহু মেলামেশা করিয়েছে, এ কথা বলাই বাহুল্য। সুতরাং তাহার মুখ হইতেই এ বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনিব, এরূপ আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। কিন্তু তাহার পরিবর্তে সে এ সম্বন্ধে যে অসাধারণ ধরনের অভিজ্ঞতার কাহিনীটি বর্ণনা করিল, তাহার জন্য সত্যই বলছি, আদেও প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখিয়া বা তাহার মুখে শুনিয়া আমার মনে হয়েছিল একটা কি ঘোর দুঃখ মনীষে চাপিয়া রাখাছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলিতে গিয়া যেন কি একটা বলি বলি করিয়াও বলে নাই। আজ বুঝিলাম তারানাথের তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কাহারও কাছে বলে নাই। হয়তো সেগুলি ঠিক বলিবার কথাও নহে, কারণ সে কথা বলা তাহার পক্ষে কষ্টকর স্মৃতির পুনরুদ্ধারণ করা মাত্র। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানো ভারী শক্ত। বলিলাম, জ্যোতিষী মশাইয়ের এ সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই আছে অনেক, কি বলেন? তারানাথ বলিল, অভিজ্ঞতা একটাই আছে, এবং সেটাও বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে বুঝেছিলাম সেবার, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। শোনো তবে। আমি বাধা দিয়া বলিলাম, কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথম প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, সে মারা গেল, এই তো, ও ঢের শুনেছি। তারানাথ হাসিয়া বলিল, ঢের শোনোনি, শোনো, কিন্তু বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন লেখক হয়ে যেত মেয়ে। দু একজন নিতান্ত অন্তরঙ্গ বন্ধু ছাড়া এ কথা কারো কাছেই বলিনি। ঠিক এই সময় বাড়ির ভিতর হইতে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি দুপেয়ালা গরম চা ও দুখানি করিয়া পরোটা ও আলু ভাজা আনিল। চারি 10 বছরের মেয়ে, তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, চোখ মুখ মন্দ নয়। আমি বলিল, কাকাবাবু, লেসের কাপড়ের ছবিটা আনলেন না? ছবির কাছে কথা দিয়া রাখিয়েছিলাম। ধর্মতলার দোকান হইতে তাহার উল বোনার জন্য একটি ছবির ও প্যাটার্নের নকশা কিনিয়া দিব। বলিলাম, আজ ফুটবলের ভিড় ছিল, কাল এনে দেব ঠিক। চারি দাঁড়িয়াছিল। তারানাথ বলিল, যা, তুই চলে যা, দুটো পান নিয়ে আয়। মেয়ে চলিয়া গেলে আমার দিকে চাহিয়া বলিল, ছেলেপিলের সামনে সেসব গল্প। চাটা খেয়ে নাও। পরোটা খানা? না না। ফেলতে পারবে না, ইয়ং ম্যান তোমরা এখন। খাওয়ার বেলা অমন। ওই বৃষ্টির জলেই হাত ধুয়ে বেলো। চা পানির পরে তারানাথ বলিতে আরম্ভ করিল, বীরভূমের শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার গল্প করেছিলাম, তার কাল থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে। কিন্তু তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধা হয়ে গেল তারপর থেকে। নিজের চোখে যা দেখলুম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলুম। পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়া উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলো। খুঁজলে কি হবে, ও পথে ওদিকে দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। এই সময়ে
বহু স্থান ঘুরে বেরিয়ে আমার দুটি মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথম, ধুনি জ্বালানো সাধুদের মধ্যে 99% জন ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা বেচাকেনার বস্তু। ক্রেতাকে ঠকাবার বিপুল কৌশল ও আয়োজন এদের আয়ত্তাধীন। দ্বিতীয়, সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুবই সোজা, বিশেষত ধর্মের ব্যাপারে। যাক ওসব কথা, আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলুম, ইন্স্যুরেন্সের দালাল দেখলুম, দৈব ঔষধের মাদুলি বিক্রেতাকে দেখলুম, সাধু বেশি ভিক্ষুক দেখলুম। সত্যিকার সাধু একটাও দেখলুম না। এই অবস্থায় বরাবর নদীর ধারে শালবনের মধ্যে একটি ক্ষুদ্র গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল। আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন করবার জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ ঋজু দীর্ঘাকৃতি প্রৌঢ় সাধু দেখি একটি পুঁটুলি পগলে মন্দিরে ঢুকেছে। আমি গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। সাধুটি বেশ মিষ্টভাষী বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়ে এসছিস। আমি বিনীত প্রতিবাদের সুরে বলতে গেলাম, রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে বললেন, যে কথাটি পাগলিও বলেছিল, ওই ছোকরা, সাধু হব বললে আর হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম কর্মে যা। মন্দির থেকে কিছু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টি নরমুণ্ড পেতে তৈরি। সাধু রাত্রে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলুম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলুম, এ মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তারই পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিই। 3 মাইল দূর কুসুমবনি বলে গ্রাম থেকে তার চাল ডাল কিনে আনি। গ্রামের সকলের লোকের মুখেই শুনলুম সাধুটি বড় একজন তান্ত্রিক। অনেক অদ্ভুত ক্রিয়াকলাপ তার জানা আছে। তবে পাগলির কাছে যেতে লোক যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও তেমনি ভয় দেখালো। বললে, তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের বিশ্বাস করো না বেশি, ওরা সব পারে। একটু সাবধান হয়ে চলো, বিপদে পড়ে যাবে। শীঘ্রই ওদের কথা সত্যতা এটা একদিন বুঝবে। গভীর রাত্রিরে আমার ঘুম ভেঙে গিয়েছে। সেদিন শুক্লাপক্ষের রাত্রি, বেশ ফুটফুটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে চেয়ে দেখি সাধু বাবাজি কার সাথে পঞ্চমুণ্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাত্রে কে এলো এই নির্জন নদীর তীরে, জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে এগিয়ে গেলুম। অল্প দূর গিয়েই যা দেখলুম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলুম। সাধু বাবাজি এত রাত্রে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়াল থেকে মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্টভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী এবং পরমা সুন্দরী। এত রাত্রে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন? সে মেয়েটি এলোই বা কোথা থেকে, কেমন করে এই একা নির্জন জায়গায়? যাই হোক, আর বেশি দূর অগ্রসর হলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন ভয়ও হলো। সেদিন চলে এলো।
তার পরদিন রাত্রে আমি ঘুমোলুম না। গভীর রাত্রে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সে মানুষটি আজও এসেছে। ভোর হওয়ার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড় দাঁড়িয়ে রইলাম। ফর্সা হওয়ার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম। পরদিন রাত্রেও আবার অবিকল তাই। একদিন আর একটি জিনিস লক্ষ্য করলাম, যে মেয়ে মানুষটির সঙ্গে কথা হচ্ছে তার পরনে বস্ত্রাদি বড় অদ্ভুত ধরনের। সে যে কোন দেশের বস্ত্র পরে আছে সেটা না শাড়ি, না ঘাগরা, না জাপানি কিমোনো, না মেমেদের গাউন। আজও যদিও ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরও একটা কথা মনে হলো, মেয়ে মানুষটি যেই হোক সে জানে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার কথা মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এ কথা আবজাভাবে আমার মনের মধ্যে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, দরকার কি আমার এসবের মধ্যে থেকে। কিন্তু পরদিন রাত্রে এক সময়ে আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম, মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মৃদু সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভাবছিলাম কোনো বন্য ফুলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা সম্বন্ধ বর্তমান। এইরকম চললো আরো দিন 10-12। তারপরে সাধুর ডাক এলো। বরাবর না কোড়ারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি শান্তি সশয়ন করার জন্য। সাধুজি প্রথম যেতে রাজি হননি। দুদিন তাদের লোক ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক মোসামত করে নিয়ে গেলেন। মনে মনে ভাবলুম, সাধু বাবাজি রাত্রিতে মেয়েটিকে ছেড়ে একদিনও কাটাতে রাজি নন, কিন্তু নিকটে কোথাও বসতি নেই। মেয়েটি আসেই বা কোথা থেকে? সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে নয়। আমি অনেকবার দেখেছি মেয়েটিকে এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ কোনো বড় ঘরের মেয়ে। যেমনি রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের অতি চমৎকার এবং দামি পরন পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধু বাবাজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে আসে কি না। তখন ছিল অল্প বয়স, তোমরা যাকে বলো রোম্যান্স, তার তখন যে আমার যথেষ্ট ছিল। এতে তুমি আমাকে দোষ দিতে পারো না। কিন্তু নির্দিষ্ট সময়ে কিছু আগে রাত্রে সেদিন আমি নিজেই পঞ্চমুণ্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত্রি। মনে একটু ভয়ও হলো, এই ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার পড়ে না যায়। তখন আমি অপরিণত বুদ্ধি নির্বোধ যুবক মাত্র। তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাত সারে কি ব্যাপারে সম্মুখীন হতে চলেছি, তবে কি আর ছাদিমতলায় একা পঞ্চমুণ্ডির আসনে বসতে যায়? তাও নয়, ও আমার অদৃষ্টের লিপি। সে রাত্রির জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তির চিরদিনের জন্য হার আনার সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রে।
তা কি আর তখন বুঝেছিলাম? যা ওসব কথা। রাত ক্রমে গভীর হলো। পূব দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডাইনেই বরাকর নদী, দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো, তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা ও পঞ্চমুণ্ডির আসন। আমি যেখানে বসে আছি, আমার বাঁ দিকের খানিকটা ফাঁকা ঘাসের মাঠ। তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে যেয়ে দেখি এবং চমকে উঠি। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি একেবারেই কিছুটি টের পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলা বিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসে পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিতে রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়েছে সেখানে 8 সেকেন্ড আগেই কেউ ছিল না, যা আমি জানি। 8 সেকেন্ড পরেই সেখানে জলজান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে। সম্পূর্ণ ইন্দ্রজালের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মৃদু মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবসাচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানবোধ হয়েছিল তারপর 1 সেকেন্ডে। তারপরে কি ঘটলো আমি কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন ভোর হয়ে গিয়েছে। উঠে দেখি সারা রাত সেই পঞ্চমুণ্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। নৈশ শীতল বায়ুতে বাইরে সারা রাত পড়ে থাকা দরুন গায়ে ব্যথা হয়েছে, গলা ভার হয়েছে। উঠে ধীরে ধীরে মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। আমার মনে মনে হলো আমার জ্বর হবে। শরীর এত খারাপ। পরদিন সারাদিন না কিছু খেয়েই শুয়ে রইলাম, কেবলই কাল রাত্রের কথাটা ভাবি। মেয়েটি খেয়ে কি করে অমন নিঃশব্দে অতর্কিত এলো ওখানে, এ তো একেবারেই অসম্ভব। অসামান্য রূপসী যে মেয়েটি অজ্ঞান হয়ে পড়বার পূর্বে ওই কয়েক সেকেন্ডের মধ্যেই তা আমি দেখে নিয়েছিলাম। আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। অথচ সেই কথা নিয়ে মনের মধ্যে তোলপাড় করাও সারাদিন আমার ঘুচল না। বিকেলের দিকে সাধু বাবাজি গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরে এলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একটা মোটা সুতির চাদর এনেছেন। তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে ভালো একখানা পশমি আলোয়ান দিয়েছেন। আমায় বললেন, শুয়ে কেন, ওঠ, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে সাধুর হাত থেকে পুঁটুলিটা নিলাম। তিনি আমার দিকে চাইয়ে বললেন, কি হয়েছে, অসুখ বিসুখ নাকি? কিছু জবাব দিলাম না। সাধু স্নান করতে গেলেন এবং এসে জমিদার বাড়ির কাণ্ড কিরকম তারই সবিস্তার বর্ণনা করতে লাগলেন। আমায় বললেন, তোমার কি হয়েছে বলো তো, অমন মনমরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? বলছি তো বাবা, তোমরা ছেলে ছোকরা, এ পথে নামলেই নামার যায় রে বাবু, বড় কঠিন রে। এই রাত্রে আমার খুব জ্বর এলো, কতদিন ঠিক জানি না। অজ্ঞান অচৈতন্য রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু শিওরে বসে আছে। বোধহয় তারই সেবা যত্নে এবং দয়ায় সেবার ক্রমে সেরে উঠলুম। সেরে উঠে একদিন গাছতলায় বসেছি দুপুর পরে। সাধু বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়েছিলে বাবু?
এবার তো বাঁচতে না, অতি কষ্টে বাঁচাতে হয়েছে। আচ্ছা বাবু, পঞ্চমুণ্ডির আসনে কি জন্যে গিয়েছিলে সেদিন রাত্রে? আমি তো অবাক। কি করে জানলেন ইনি? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, সেই বলেছে। আমাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাবছো আমি কি করে জানলাম, তাই না? আরে বাবু, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা তোমরা জানো? তোমাদের দেখে দয়া হয়, ভয়ে ভয়ে বললাম। আপনি জানলেন কি করে? সাধু হেসে বললেন, আরে পাগল, তুমি তো জ্বরের ঘরে বলছিলে ওইসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গেছো, এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে যেও না। আমি চুপ করে রইলাম। তাহলে আমি বিকারের ঘরে সব ফাঁস করে দিয়েছি। সেদিন মনে মনে সংকল্প করলাম, দু একদিনের মধ্যেই এখান থেকে চলে যাব, শরীরটা একটু সুস্থ হয়ে উঠলে। কিন্তু আমার ভাগ্য লেগে অন্যরকম। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তারকে ডেকে এনেছি, তার সেবা করি দিনরাত জেগে। 3 দিন পর গিয়ে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একাই বললাম, সাধুজি, আমি আজ চলে যেতে চাই। সাধু বিস্মিত হলেন। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছে না, নিজে বসে থাকা আর এই মন্দিরের প্রসাদে ভাগ বসানো। 2টি পেটের ভাতের লোভে আমি তো এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যার কিছু আগে আমায় ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুই তো দুঃখিত হয়ে চলে যাচ্ছ। সেটা ভারী কষ্টের বিষয় হবে আমার কাছে। তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। একটা কথা তার আগে বলি, তোমার সাহস বেশ আছে তো? বলুন, আগে হ্যাঁ। এর আগে আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগড়ি ও তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সাধু অবাক হয়ে বললেন, সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ, তুমি তার হাত থেকে এত সহজে উদ্ধার পেয়ে এসেছো। সে বলবো তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগড়ি, মাতঙ্গিনী। নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ও সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা পর্যন্ত ভয় করে চলি। কিরকম জানো? যে লোকে খ্যাপা শেয়াল, কুকুর কি গোখরো সাপকে ভয় করে, তেমনি ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রের। ওর ইতিহাস বড় অদ্ভুত। সে একদিন বলবো। কতদিন ওর সঙ্গে ছিলে? প্রায় 2 মাস। সাধুজি বললেন, যখন ওর সঙ্গে ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি যুবক, তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্যে রাত্রে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপন পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি, তবে সেই অপরিচিতা নিশা বিহারিণী রূপসীর টানেছে। এ কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করবো কেমন করে?
সেদিন সাধু অতি অদ্ভুত ও গোপনীয় কথা আমায় বললেন, কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি যেদিন যাকে রাত্রে চাঁদিম তলায় বসে দেখেছিলে, তিনি তোমার মতো দেহধারী মানুষ নন। শুনে তো মশাই আমার গা শিউড়ে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? সাধুজি বললেন, তোমায় একখান কথা বলি। তোমায় যদিও বলতাম না, যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা শুনে যাও। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দ ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজু গ্রামে তার মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন। কুলার্ণব আর মহাডামোর এই দুই শ্রেষ্ঠ তন্ত্রে তার সমান অধিকার ছিল। মহাডামোর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম হলো ভূতডামর। আমি তখন যুবক, তোমারই মতো বয়সে। স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়লো ভূতডামরের উপর। গুরুদেব আমার মনের গতি বুঝতে পেরে ওপর থেকে ফেরাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তা কি হয়? অদৃষ্ট লিপি তবে আর বলছে কাকে? এই তোমার যেমন আমি বললাম, উপর থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূতরামর মন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবদেবীর নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয়ে এদের মধ্যে যে কেউ যার সাধনা তুমি করবে, সে তোমায় আপন হয়ে থাকতে পারবে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিঙ্কিনী দেবীকে মাতৃভাবে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় কন্যাভাবে, কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনো ভাব পেতে পারা যায়। এই সব যোগিনীদের কেউ ভালো কেউ মন্দ, এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গুন্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূতরামরের এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূতরামরের প্রথম শ্লোকই হলো, অখাত সংপ্রবক্ষ্যামি যোগিনী সাধনোত্তমম সর্বসাধনং নাম দেহিনং সর্বসিদ্ধিদম অতিগুচ্ছ মহাবিদ্যা দেবানামপি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এইরকম এক ধরনের জীব। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমায় যদি নিষেধ শোনো তবে এ পদে নেমো না। এতটা বলে সাধু বাবাজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিনে তিনি আবার আমাকে সামলে রাখতে পারেন। আমি নজরবান্ধা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ রইলুম। তিনি আবার বললেন, তবে কঙ্কিনী সাধনার মন্ত্র। আহ, কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবী সাধনার মন্ত্র দিচ্ছি। একে কন্যাভাবে, ভগ্নীভাবে ও ভার্যাভাবে পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো ভার্যাভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যাভাবে সাধনা করলে তিনি তোমাকে কনৈর মতো দেখবেন, কিন্তু এরা মহা শক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নন। এদের আয়ত্তের মধ্যে রাখা ভারী শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এ জায়গা থেকে চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারিনি। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না।
বেশ ভালো, আমিও তা চাই না। আমায় ভয় ছিল হয়তো সাধুজি মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা দেখাবে আমায়। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়া বলিলাম, কেন? আপনি যে সচক্ষে পঞ্চমুড়ির আসনে কি মূর্তি দেখিয়েছিলেন, তখন তো সাধু ওখানে ছিলেন না। তারপর আমার টাইফয়েড জ্বর হয়, বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি বিকার দেখে থাকবো? হয়তো চোখের ধাঁধা। জ্বর সেরে উঠে সন্দেহ আমার হয়েছিল, সত্যিই বলছি। যাক সে কথা। তারপর সেখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। কিছু দূরে থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম। সন্ধ্যার পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এইরকম 1 মাসে কেটে গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিছুই দেখিনি। মন্ত্রের উপর বিশ্বাস যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম। 6 মাস পরে পূর্ণাহুতি হোম করার নিয়ম বলে দিয়েছিল সাধুজি। তার আগে কিছু হবে না। 6 মাস পূর্ণ হলো। সাধুজি যেমন বলেছিল ঠিক সময় সব নিয়ে পালন করলাম। পদ্মাসনাং সমাস্তায় মৎস্যেন্দ্রনাথ সম্মতম আমিষেন্নই উপসুপ্পই সংপূজ্য মধুসূন্নলী। বরাবর নদীর তীরে বসে ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের সমিত দিয়ে বালির ওপর হোম করে ওং টং টং রিং হং খং মধুসৌন্দর্যই নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্ত দরকার। কত দূর থেকে খুঁজতে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখতে পেলেন? কাক অশ্ব পরিবেদনা, ঘি চন্দন মিষ্টি কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জব হোমে কিছুই পড়ল না। রাগ করে টান মেরে সেই নৈবেদ্য ফেলে দিলুম নদীর জলে। ব্যাটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো ব্যাটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমন ও সাধু। তন্ত্র সব বাজে, খানিকটা হিপনোটিজম জানে। তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে যায় এরা। এসব ভাবি বটে। জবটা কিন্তু ছাড়তে পারিনি, অভ্যাস মতো করিয়েই যায়। ওটা যেমন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গেছিল। এভাবে আরো মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে, 1/2 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখন। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলি না। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। ভাবলুম এ দেখছি অবিকাল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনভূলি আছে। তারপরেই আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার গুঁড়ির আড়ালে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ এবং সতর্ক হয়ে উঠেছে। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে গরম আগুনের হালকা বেরুচ্ছে মনে হচ্ছে।
আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। 8 সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। সেই ঠিক পঞ্চমুণ্ডীর আসনে বসার রাত্রে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি। কিন্তু মনে এবার দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবার কোনো কথাই ওঠে না। মেয়েটি দেখি ঈষৎ ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চায়ে রয়েছে। জিজ্ঞাসা করিলাম, নিজের চোখে আপনি এমনি মূর্তি দেখলেন? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলিল, নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী, যদি বলি তা কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যদ্ভানু প্রতিকষ বিদ্যুৎ পুঞ্জ নিবাসতি, নীলাম্বর পরিধানা মহবিহল্লোচনা, নানালঙ্কার সভ্যচ্চা, মধুবিহল্লোচনা, কস্তুরী গন্ধ মোদিতা, কমলালিঙ্গ শেরুমুখিং পিনত্তুঙ্গ পয়োধ্যায়াম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধুকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা? ওর চেতনা তখন লোপ পাওয়ার মতো হয়েছে। তো কথা বলছি, পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় ওই যে বলেছে মদবিহল্লোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হবে সে চোখের চাউনিতে। আমি অধীর হইয়া বলিলাম, বর্ণনা রাখুন, কি কথা হলো সেটা বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলবার দরকার নেই। মোটের ওপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন। নদীর তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল। বরাবর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকন্যা জ্যোৎস্না রাত্রে চকচক করে। বরাবর নদীর দু পাড়ের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন। সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস। এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলাম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান, সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণ তুমি কেন আমার স্ত্রী, তুমি আর স্ত্রী যেই হোক আমার কথাই বিশ্বাস করে না। বলে আমার তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল ওই গুণগান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্বীও মদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতস্থ করে দিতে লাগলো। কিছু ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাবর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য।
কয়েক প্রহরের জন্য স্থির সময় হয়ে নিশ্চুপ স্থাণুর মতো অচল থেমে থাকবে বরাবর নদীর তীরের বন প্রাঙ্গণে। একদিন বিপদ ঘটল। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। শুনতাম তার দেহের গঠন, নিকটেই বস্তিতে বাড়ি। অনেকদিন থেকে তাকে দেখতেছি, সেও আমায় দেখছে। সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে যায় আর মাদুরি আছে আমার কাছে সাধু বাবা। এমনভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলে। মাদুলি দিতে জানি এ কথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব! সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষকটাক্ষে যেন ললজ্জিয়া করালিনা প্রচণ্ড কাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবী হয়ে থাকে। ভীষণ পুঁতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরী সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মকর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁটে সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমিষে ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী তা বুঝে বললে, ভয় কিসের? বললাম, ভয় কই, তুমি রাগ করছো কেন? খলখল অট্ট হাসে নির্জন অন্ধকারে ভরে গেল। আমি শিউরে উঠলাম। পিশাচি বললে, সব চিনতে পারবে। অন্ধকার রাত্রে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জল ভেসে যায় চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি শবের জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে। হাত জোর করে বলল, দেবী আমি তোমায় ভালোবাসি। ও মূর্তি আমায় দেখিয়েছ, আর দেখিও না। আমায় মারো গতি নেই, কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে তুমি? দয়া করো আমায়। আমার কথা তখন সব জড়িয়ে যাচ্ছে। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার দেবী, সে দেবী বললেন, সেই সাঁওতালের মেয়ের মূর্তিটি আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরও নিটোল গড়নের শরীর, মুখের ভাব আরও কমনীয়। বললুম, ও চায় না তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সব নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই, হয়তো একদিন মারব এর হাতেই। সাপুরে সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এ ভাব বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমী ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তুমি বহু দূর নিয়ে যাব। কোথায় সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না। তবে তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলাম আবার।
পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্য রহস্যময়ী যৌবন চঞ্চলা মুক্ত বাবা অস্বরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আমার কিসের নেশায় অভিভূত হয়ে পড়ল, মাথায় ঠিক রইল না। একদিন বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তা বলবো না। তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউই ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরেই আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির। গ্রামের লোক তাদের বলেছে, কে একজন পাগল, বোধহয় এক বাঙালি হবে, অল্প বয়স, বরাবর নদীর ধারে তালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড় করে বকে। আমার এই অবস্থায় গ্রামের অনেক লোকই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় খুঁজে বার করলেন। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উড়েছে। এই অবস্থায় নাকি আমায় ধরে, বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই। সত্যি আমি ক্ষিপ্ত, উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রয়োনী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কি রকম? ওরা ধরে নিয়ে গেল নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদীর তীরে তীর্থস্থান ছাড়া কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতেই হবে, এই আমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি বড় শক্তিশালী যোগিনী হয়েও যেতে পারবেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো তার দেখা হবে। আগে থেকে বলে তৈরি রাখতে চেয়েছিলেন এই জন্যই। দেবী ত্রিকালজ্ঞা। তাকে জিজ্ঞেস করিনি কি করে কথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরেই সবাই বললে, কে কি খাইয়ে পাগল করে দিয়েছে। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞেস করিলাম, আর কখনো মন্ত্রজপ করে তাকে আহ্বান করেননি? বাপরে, এ কি ছেলে গেলা! মারা যাব শেষে অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টা কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সেই কি আর আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হইয়া উঠিয়া বসিল। ইচ্ছা হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচে ছিলাম। দেবী এসেছিলেন মানুষই হয়ে। এদিকে ষোড়শৈর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী। তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমায়। প্রিয়ার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাবর নদীর ধারের শালবন রাত্রির পর রাত্রি তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এমনি কত রাত ধরে। এক এক সময় ভ্রম হতো তিনি সত্যি মানুষই হবেন। বিদায় দিয়ে যাওয়ার সময় সেই রাত্রিতে বললেন, নদীর তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয় এ। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতদিন পরে একজন মানুষে আমাদের সত্যিকারের চাওয়া যায়, তার জন্যে আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে। কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে চায় না তার কাছেই যায়।
যে আমায় প্রেমের মূল্য দেবে তা না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা পাওয়া যায় বহু চেয়ে পাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারে, কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে, সুখী ভেবো না আমাকে। বলিলাম, এত যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপার ভয়ঙ্কর এই জন্যে যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকে মনই দিতে পারেনি। মধ্যে তো কতদিন কত উন্মাদ হয়েই গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে সামলে উঠে জ্যোতিষের ব্যবসা আরম্ভ করে যা হয় এরকম। কেউ দেবেরই দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়নি, কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করিয়া বাড়ির ভিতরে যাইবার জন্য উঠিল। আমিও বাহির হইয়া ধর্মতলার মোড়ে আসিলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ হইতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে আসিয়া যেন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা অবিশ্বাস জাগে নাই। কিন্তু ট্রামে উঠিয়াই মনে হইল, কি মনে হইল তাহা আর নাইবা বলিলাম। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। এই ধরনের আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গল্পটি পুরোটা শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের কোনো গল্পে। নমস্কার।